প্যালেস্টাইনের ভূমি এবং নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের দখলদারিত্ব ও অসম যুদ্ধের চলমান সামরিক ও রাজনৈতিক সংঘাতের সাম্প্রতিক সংযোজন হল যুক্তরাজ্য সহ কয়েকটি পশ্চিমা দেশের প্যালেস্টাইনকে স্বাধীন দেশের স্বীকৃতি। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, এই চারটি উপাদানের যে কোনো একটি অনুপস্থিত থাকলে থিওরিটিক্যালি একটি রাষ্ট্র গঠিত হতে পারে না। যদিও তত্ত্বগতভাবে রাষ্ট্র গঠনে এই উপাদানগুলি প্রয়োজন, বাস্তবতার নিরিখে অন্যান্য দেশের আন্তর্জাতিক স্বীকৃতিও প্রয়োজন। ফিলিস্তিন এমন একটি সত্তা যার অস্তিত্ব আংশিক, এর প্রচুর আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে এবং বিদেশে কূটনৈতিক মিশন ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলও রয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের কারণে এর কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি তাই মূলত একটি শক্তিশালী নৈতিক ও রাজনৈতিক বিবৃতি, যা বাস্তবে তাৎক্ষণিকভাবে খুব বেশি পরিবর্তন আনবে না। এক ধরনের আধা রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি বহু বছর ধরে চলমান আন্তর্জাতিক বিতর্কের একটি অংশ। 1917 সালের বেলফোর ডিক্লারেশনের পর থেকে এই অঞ্চলটি অসমাপ্ত আন্তর্জাতিক ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হলেও ফিলিস্তিনের সমান্তরাল রাষ্ট্র গঠনের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। আশঙ্কা করা হচ্ছিল যে ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাংককে নিজের দেশের অংশ করে ফেলা এবং গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার চেষ্টা করবে, যাতে সেখান থেকে ফিলিস্তিনিরা প্রতিবেশী মিশর ও জর্ডানে চলে যায়। এর ফলে ফিলিস্তিন রাষ্ট্র ভাবনা ধ্বংস হয়ে যেতে পারে। তাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে সেসব এলাকা গ্রাস করা ইসরায়েলের জন্য সহজ হবে না। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পাল্টা জবাব গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। 2 বছরের হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সে সময় থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত 67,183 জন নিহত হয়েছেন, যার মধ্যে 20,179 জনই শিশু। হামাসের এই হামলায় প্রায় 1200 জন নিহত হয় ইসরায়েলি এবং 251 জনকে জিম্মি করা হয়েছিল। জিম্মি উদ্ধারের নামে গাজায় ইসরায়েলের এই অসম আক্রমণ, হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে পশ্চিমা দেশগুলো কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞ পশ্চিমা মূল্যবোধে যেভাবে ধাক্কা দিয়েছে, তার প্রভাবে জনরোষ থেকে নিজেদেরকে রক্ষায় পশ্চিমা শাসকরা অস্তিত্বহীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে বসেছেন। অথচ ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা নির্ধারণ হয়নি, রাজধানী বা সেনাবাহিনী নেই এবং যেটি জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যও নয়। পক্ষান্তরে দখলদার ইসরায়েলের দখলদারিত্ব ঠেকিয়ে দিতে হলে পশ্চিমা দেশগুলোকে একযোগে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়াই ছিল বেশি জরুরি। ফিলিস্তিনের স্বীকৃতি কতটুকু মূল্য বহন করে? জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 157টি রাষ্ট্র, প্রায় 80%ই বর্তমানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে এর মর্যাদা হলো স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র, যেখানে অংশগ্রহণের অনুমতি থাকলেও ভোটাধিকার নেই। সাধারণ পরিষদের এই সাম্প্রতিক 80তম সম্মেলনের আনুষ্ঠানিক যাত্রার আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। ইসরায়েল যখন সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গাজায় ধ্বংসযোগ্য ও অধিকৃত পশ্চিম তীরে দমনপীড়ন চালিয়ে যাচ্ছে, তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অধিকারী যুক্তরাজ্যের ফিলিস্তিন স্বীকৃতি কতটা গুরুত্বপূর্ণ। ডেইলি গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্য ইসরায়েলকে যেসব শর্ত দিয়েছিল সেগুলো হলো যুদ্ধবিরতি, সামরিক অভিযান বন্ধ ও 2 রাষ্ট্র সমাধানে সমঝোতা। এগুলো পূরণ হলে লন্ডন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া স্থগিত রাখবে বলে জানিয়েছিল। তবে ইসরায়েল ওই পথে পা মারে, যার ফলে যুক্তরাজ্যের পাশাপাশি কানাডা ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিও একযোগে ফিলিস্তিনকে 21শে সেপ্টেম্বর 2025-এ আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য চায় এমন ফিলিস্তিন যেখানে হামাসকে নিরস্ত্র করা হবে, ভবিষ্যতে ফিলিস্তিন সরকারের এই দলটির কোনো ভূমিকা থাকবে না এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতারা 1 বছরের মধ্যে নির্বাচন দেবেন। এই স্বীকৃতি মূলত প্রতীকী। যুক্তরাজ্য যখন ফিলিস্তিনকে স্বীকৃতির ইচ্ছার কথা ঘোষণা দিয়েছিল, তখন দেশটির সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেছিলেন, এতে বাস্তবিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। স্বীকৃতি কি তবে গুরুত্বপূর্ণ নয়?
ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি গুরুত্বপূর্ণ হলেও অর্থহীন থাকবে যদি তা না ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে একটি গুরুতর, দৃঢ় ও কার্যকরী চ্যালেঞ্জের মাধ্যমে দখলদারিত্ব এবং গণহত্যার স্থায়ী অবসান না ঘটায়। তবে বাস্তবতা হচ্ছে এই স্বীকৃতির ফলে যুক্তরাজ্য ফিলিস্তিনির সঙ্গে চুক্তি করতে পারবে, ফিলিস্তিনের হেড অফ মিশনকে পুরোপুরি রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করা যাবে এবং যুক্তরাজ্যে ইসরায়েলের অধিকৃত অঞ্চল থেকে আসা পণ্য বর্জন করা যাবে। সর্বোপরি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে ইসরায়েলের বাধা উপেক্ষা করা যাবে। তবু মূলত স্বীকৃতি এক ধরনের প্রতীকী ও নৈতিক অর্জন। এটি ফিলিস্তিনিদের দীর্ঘ লড়াইয়ে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে দৃশ্যমান করে। তবে অভিজ্ঞ ফিলিস্তিনিরা জানেন কথাগুলো কখনো কখনো দোষ ঢাকার জন্য ব্যবহার করা হয়। তারা জানেন কেবল স্বীকৃতি দেওয়া গাজার বোমাবর্ষণ থামায় না, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করে না বা জেরুজালেমের অবরোধ তুলে দেয় না। এক্ষেত্রে এক মৌলিক প্রশ্ন সামনে আসে, স্বীকৃতির পেছনে কি সত্যি আন্তরিক সদিচ্ছা আছে? এটি কি বাস্তব পরিবর্তন চাওয়া পদক্ষেপ, নাকি কিছু পশ্চিমা রাজধানীর দায় এড়ানোর কৌশল? পশ্চিমা কোনো সরকার খুব সহজেই বলতে পারেন আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছি। সংক্ষিপ্ত এই বাক্যটি জনমনের চাপ কমায়, মিডিয়াকে সন্তুষ্ট করে এবং রাজনৈতিক অগ্রগতির একটি অবস্থান তৈরি করে, কিন্তু মূলনীতি অপরিবর্তিত থাকে। রোগীকে মূল রোগের চিকিৎসা না করে ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হচ্ছে বলে আত্মতৃপ্তিতে থাকার মতো অনেকটা। এতে কিন্তু প্রকৃত সমস্যা রয়ে যাচ্ছে। তবু স্বল্পমেয়াদী হলেও এই ব্যথানাশক ফিলিস্তিনের বৈধতার রেকর্ড একটি পয়েন্ট যোগ করে। যদি ফিলিস্তিনিরা বুদ্ধিমত্তার সঙ্গে এটি কাজে লাগায় তবে তা দীর্ঘমেয়াদে প্রভাবশালী হয়ে উঠতে পারে। বছরের পর বছর ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের পর বহু পশ্চিমা দেশের অবস্থান অনেকটা ভারসাম্য রক্ষার অযৌক্তিক চেষ্টা। তাদের বিরুদ্ধে ইসরায়েলের প্রতি সহমর্মিতার অভিযোগ রয়েছে। অন্যদিকে নিপীড়িত প্যালেস্টাইনের প্রতি যে সহমর্মিতা, তার বিশ্বাসযোগ্যতা কিন্তু প্রশ্নবিদ্ধ। ফলশ্রুতিতে তারা তাদের জনগণের ক্রোধের মুখোমুখি হচ্ছে। এক্ষেত্রে ফিলিস্তিনের স্বীকৃতি পশ্চিমাদের জন্য এমন একটি সুযোগ হিসেবে আসে যাতে তারা নিজেদেরকে আবার অনেস্ট মিডিয়েটর, এর পাশাপাশি আন্তর্জাতিক আইনের রক্ষক হিসেবে দেখাতে পারে। সমীকরণ কিন্তু এখানে স্পষ্ট। যদিও এখানে দেখা যাচ্ছে পশ্চিমাদের বক্তব্য যতটা শক্তিশালী, তাদের কাজ ততটাই সীমিত। কথা এবং কাজের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কেন? কারণ তারা দুই রাষ্ট্র সমাধান নিয়ে বারবার কথা বলে, কিন্তু তার সঙ্গে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। যেমন ইসরায়েলের আচরণ অনুযায়ী সামরিক সহায়তা বা অর্থনৈতিক সম্পর্ক সমন্বয় করা হয় না। ফলে এই স্বীকৃতি কেবল এক ধরনের সাজানো ছবি হয়ে থাকে। এটি অনেকটা ফাটল ধরানো দেয়ালে কোনো সুন্দর ছবি ঝুলিয়ে দেওয়ার মতো। ছবিটি ফাটল ঢেকে দেয়, জায়গাটা দেখতেও সুন্দর হয়, কিন্তু দেয়ালের ফাটল ঠিক করে স্থায়ী সমাধান করা হয় না। অনেকে ভাবতে পারেন ফিলিস্তিনের এই স্বীকৃতি পাওয়াকে ইসরায়েল ভয় পায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হিসেবে উল্লেখ করে তীব্র বিরোধিতা করেছেন। কিন্তু বাস্তবতা জটিল। এই ধরনের অন্তঃশাসনের স্বীকৃতি ইসরায়েলের স্বার্থেও কাজ করতে পারে, কারণ এগুলো আন্তর্জাতিক রাজনৈতিক প্রক্রিয়ার একটি পদক্ষেপ মাত্র। কিন্তু বাস্তব পরিস্থিতি অপরিবর্তিত থাকে। এ ধরনের স্বীকৃতির পর মনে হতে পারে ফিলিস্তিন বুঝি রাজনৈতিক সুবিধা পাচ্ছে। কিন্তু ইসরায়েলি বসতির সম্প্রসারণ, অবরোধ, নিপীড়ন আবার চলতে থাকে আগের মতো। তবে এই স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য দীর্ঘমেয়াদে কিছু সুযোগও তৈরি করে। তার পক্ষে যত স্বীকৃতি জমা হয় তত নতুন আইনগত ও রাজনৈতিক পরিবেশ তৈরি হয়। যেমন ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়া সহজ হয়, বসতি ও অন্যান্য বিষয়ে অর্থনৈতিক ও আইনগত দাবি করার পথ খুলে যায়। ঠিক এই কারণেই ইসরায়েল স্বীকৃতিকে শুধু প্রতীকী ও ঝুঁকিমুক্ত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করে। অন্যদিকে কানাডা, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশের স্বীকৃতির ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের মধ্যে 4টি, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স ফিলিস্তিনকে সমর্থন করবে, যা এই ইস্যুতে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রকে সংখ্যালঘুতেই পরিণত করবে। সবশেষে বলা যায়, বাস্তব পার্থক্য তখনই আসে যখন স্বীকৃতির সঙ্গে যুক্ত হয় তার বাস্তবায়নে স্পষ্ট নীতি ও কর্মসূচি। ফিলিস্তিনে গড়ে ওঠা ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের অর্থনীতিকে ইসরায়েলি অর্থনীতির বাকি অংশ থেকে আলাদা করা,
ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি পুনর্মূল্যায়ন করা এবং ইসরায়েলের যে কোনো আগ্রাসনে জাতিসংঘের তত্ত্বাবধানে নিয়ন্ত্রণ করা। আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনের মামলা সমর্থন করার মাধ্যমে এই স্বীকৃতিকে অর্থবহ করা সম্ভব, যা হয়তো অনেকটাই উইশফুল থিঙ্কিং এর মতো। আমরা কেবল আশা করে যেতে পারি, যার বাস্তবায়ন সুদূর করা হবে। তবে বলাই বাহুল্য, কার্যকরী এই পদক্ষেপগুলো স্বীকৃতিকে কেবল কূটনৈতিক অলংকার নয়, বরং সত্যিকারের প্রভাবশালী হাতিয়ারে পরিণত করতে পারে। ফলশ্রুতিতে অন্তত শুরু হতে পারে অতি কাঙ্ক্ষিত শান্তিময় সহ অবস্থানে।